সাল 1935। এক শীতের সন্ধ্যায় রবীন্দ্রনাথ তার ঘরে বসে একের পর এক চিঠি পোড়াচ্ছিলেন। হঠাৎ দরজায় টোকা পড়ল। উদ্বিগ্ন মুখে রবীন্দ্রনাথ এগিয়ে গেলেন দরজার দিকে। এই সময় তো কারো আসার কথা নয়। নোবেল পাওয়ার পর থেকেই রাত দিন বিরক্ত করছে মানুষজন। ভাবতে ভাবতে দরজা খুলতেই রবীন্দ্রনাথ দেখেন সামনে দাঁড়িয়ে জগদীশচন্দ্র বোস। রবীন্দ্রনাথকে সবকিছু পুড়িয়ে ফেলতে দেখে উদ্বিগ্ন জগদীশ চমকে উঠে বললেন, এ কি করছেন গুরুদেব? চাপা গলায় রবীন্দ্রনাথ জবাব দিলেন, এই মহা রহস্যকে গোপন রাখার আর কোনো উপায় নেই জগদীশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসন্ন। আমাদের আজকেই সব নথি নষ্ট করে ফেলতে হবে। হতাশ ব্যথিত কণ্ঠে জগদীশ বলে উঠলেন, গুরুদেব, যে শক্তির বলে আমি আর আপনি ভারত মাতার নাম উজ্জ্বল করতে পেরেছি, যে শক্তি আপনাকে কাব্য আর আমাকে বিজ্ঞানের রাস্তায় দিশা দেখিয়েছে, যে অসীম শক্তি মানুষকে দেবতার স্তরে নিয়ে যেতে পারে, তার অস্তিত্ব আমাদের পরে আর কেউ জানতে পারবে না। দীর্ঘশ্বাস ফেলে কবিগুরু বললেন, আমিও উদ্বিগ্ন, তবে একদিন না একদিনের যোগ্য উত্তরাধিকারী আসবে। যে সংগঠন সম্রাট অশোকের সময় থেকে এই গুপ্ত শক্তির উত্তরাধিকারী খুঁজেছে, যারা আমাদেরও খুঁজে বার করেছিল, তারাই খুঁজে নেবে এই মহাশক্তির পরবর্তী ধারক ও বাহক, যে হবে এই গোটা পৃথিবীর রাজা, হয়তো আজই হতে 100 বর্ষ পরে। রবীন্দ্রনাথের ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণ করে পেরিয়ে গেছে প্রায় 100 বছর। আজকের এই আলো ঝলমলে কলকাতায় কেউ জানে না যে এমন এক শক্তি আছে যা নোবেল থেকে অস্কার সবকিছুই এনে দিতে পারে। এই কলকাতার রাস্তাতেই ঘুরছে নীল রায়চৌধুরী। গত 3 দিনে রায়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের এই বংশধরের জীবন পুরো বদলে গেছে। নিজের পরিবার থেকে বিতাড়িত হয়ে সে এখন রাস্তার ভিখারি। আর তার সামনেই এসে থামল সেন কোম্পানিজের মালিক প্রতীক সেনের লিমুজিন। আমার কাকা অত্যন্ত ধূর্ত এবং সাংঘাতিক লোক। তিনি যদি জানতে পারেন যে আপনি আমায় সাহায্য করতে চান, তবে তিনি আপনাকে পথে বসিয়ে ছাড়বেন। প্রতীক সেনকে আগাম সতর্ক করল নীল, কিন্তু প্রতীকবাবু উত্তর দিলেন, কিন্তু আমি তো তোমাকে সাহায্য করতে এখানে আসিনি, বরং তোমার সাহায্য আমার দরকার। আমার হাতে বেশি সময় নেই। আমি আমার জীবন বাজি রেখে তোমাকে বাংলার ইতিহাসের এক হারিয়ে যাওয়ার কথা বলবো। প্রথমে মনে হবে সব বানানো গাঁজাখুরি গল্প, কিন্তু যখন পুরোটা জানতে পারবে, তখন বুঝতে পারবে তুমি আসলে কে, তুমি কোন মহান শক্তির উত্তরাধিকারী। তবে সেই শক্তি পাওয়ার আগে তোমাকে দিতে হবে পরীক্ষা, তবেই সংগঠন তোমাকে স্বীকার করবে। প্রথম পরীক্ষা, আমার মেয়েকে বিয়ে করে তোমাকে ঘর জামাই হয়ে থাকতে হবে। হতমম্ব নীল জিজ্ঞেস করল, কি বলছেন? কোন শক্তি? কার উত্তরাধিকারী? কোন সংগঠন? আর আমি আপনার মেয়েকে বিয়ে করব কেন? আমার নিজেরই চালচুলো নেই, আপনি নিজের মেয়ের জীবন এভাবে নষ্ট করে দেবেন? প্রতীকবাবু বলে উঠলেন, যে শক্তি রবীন্দ্রনাথ আর জগদীশচন্দ্র বোসকে রাস্তা দেখিয়েছে, তার উত্তরাধিকারী খোঁজার জন্য আমি জীবন দিতেও আমি প্রস্তুত। শোনো, আমার কথা শুনে চললে তুমি কোথা থেকে কোথায় পৌঁছে যাবে তুমি নিজেও জানো না। এমনিতেও খারাপ সময় চলছে, এর চেয়ে খারাপ আর কি হতে পারে? এই ভেবে কৌতূহলী নীল সিদ্ধান্ত নিল প্রতীকের সাথে যাওয়ার। আর এভাবেই শুরু হলো নীলের নতুন জীবন, গুপ্ত সংগঠনের যোগ্য উত্তরসূরি হওয়ার যাত্রা। 2 বছর পরের কথা। ড্রাইভার, ড্রাইভার! একবার ব্যালকনি দিয়ে নিচে হাঁক মেরে আদ্রিতা সেন আবার মেকআপ করতে থাকলো। সে নিজের মনে গজরে উঠল, দরকারের সময় সবাই গায়েব। ড্রাইভার তো ছাড়ো, আমার নিষ্কর্মা ঘর জামাই হাজব্যান্ডও নেই আশেপাশে। আদ্রিতার কথার বান বুক পেতে নিয়ে দরজার এক কোণে এসে দাঁড়ালো নীল। কুণ্ঠিতভাবে বলল, আদ্রিতা, আমি স্মার্ট ইনফোটেকে গিয়েছিলাম। তোমার ল্যাপটপ ঠিক হতে আরো হয়তো 1-2 দিন লাগবে। চা কফি কিছু পড়ে মাদারবোর্ড ড্যামেজ হয়েছে। এই শুনে আদ্রিতা গর্জে উঠল, তো তুমি বলতে চাও আমি তোমার মতো কেয়ারলেস? ল্যাপটপের মতো ইম্পর্টেন্ট জিনিস আমি নষ্ট করেছি? তখনই হাঁপাতে হাঁপাতে ড্রাইভার এসে হাজির হলো। সরি ম্যাডাম, একটু দেরি হয়ে গেল। বেরোতে গিয়ে আদ্রিতা বলে উঠল, নীল, এই বাড়ির চাকর বাকররাও তোমার থেকে বেশি এফিশিয়েন্ট, জানো তো? তুমি রেস্ট নাও। আফটার অল তুমি সেন পরিবারের ঘর জামাই, আদ্রিতা সেনের হাজব্যান্ড। বাবা যে কেন জবরদস্তি তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিল। আদ্রিতা হনহন করে বেরিয়ে যেতেই নীলের নজর পড়ল টেবিলে পড়ে থাকা ফাইলটার দিকে। নীল ছুটে নিচে নামলো আদ্রিতাকে ফাইলটা দিতে, কিন্তু সোফায় বসেছিল আদ্রিতার কাজিন অর্পিতা।
দুষ্টু হাসি হেসে নীলের পথে সে পা বাড়িয়ে দিল, আর সেই পায়ে হোঁচট খেয়ে নীল হুমড়ি খেয়ে পড়ল আদ্রিতার মা চিত্রার উপর। চিত্রার হাতে থাকা গ্রিন টির কাপটা তার নিজের গায়ে পড়ে গেল। চিত্রা কিছু বোঝার আগেই অর্পিতা প্রায় মরা কান্না জুড়ে দিল। এ কি করলে তুমি? বড় মাকে পুড়িয়ে মারবে নাকি? বেচারা নীল কাতর স্বরে বলে উঠল, সরি সরি, ভুল হয়ে গেছে, আপনি হঠাৎ করে সামনে এসে গেলেন। চিত্রা গর্জে উঠলেন, হ্যাঁ বাবা, যত দোষ তো আমাদের যে তোমার মতো একজন অপদার্থ জামাইকে ঘরে পুষছি। নীল কথা না বাড়িয়ে ছুটে গিয়ে ফাইলটা শান্তভাবে আদ্রিতার হাতে দিল। আদ্রিতা ভীষণ বিরক্ত হয়ে নীলের হাত থেকে ফাইলটা নিয়ে বেরিয়ে গেল। থ্যাংক ইউ বলা তো দূরের কথা। নীল এক দৃষ্টিতে আদ্রিতার দিকে তাকিয়ে থাকল। কবে যে আদ্রিতা ওকে রাগ, ঘৃণা, বিরক্তি নিয়ে নয়, ভালোবেসে দেখবে, যে ভালোবাসাটা ওর প্রাপ্য, কিন্তু পায়নি এখনো। তখন নীলের কানে ভেসে আসা টিভি নিউজে বলছে, দেশের অন্যতম নির্মাণ সংস্থা রয় চৌধুরী কনস্ট্রাকশন লিমিটেডের ভবিষ্যৎ এবার বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। বিপুল লোকসানে চলা এই সংস্থাটি যে কোনো দিন সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে। নীল সোজা চলে এলো নিজের ঘরে। ঠিক হয়েছে, ধর্মের কল বাতাসে নড়ে। একদিন তার সঙ্গে যে অন্যায় অবিচার করেছিলেন নীলের দাদু শশাঙ্ক রায় চৌধুরী, আজ হাতে নাতে তারা সেই ফলই পাচ্ছেন। হঠাৎ নীলের ফোন বেজে উঠল। অদ্ভুত ব্যাপার, স্ক্রিনে কোনো নাম্বার দেখাচ্ছে না, কিন্তু ফোন বেজে চলেছে। নীল ফোন ধরতেই একটা গম্ভীর কণ্ঠস্বর বলে উঠল, নীল, সংগঠন থেকে বলছি। অসীম শক্তি অর্জনের জন্য তোমার পরবর্তী পরীক্ষার সময় হয়েছে, এবার তোমার পরীক্ষা। কথা শেষ হওয়ার আগেই বিরক্ত নীল বলে ওঠে, পরীক্ষা পরীক্ষা আর শুধু পরীক্ষা? কি এমন অসীম শক্তি যার জন্য গত 2 বছর ধরে আমি পরীক্ষাই দিয়ে চলেছি? বিয়ে করে ঘর জামাই হয়ে কি করতে পেরেছি আমি? এখন এই বাড়িতে আমার অবস্থা চাকর বাকরের মতো। ফোনের ওপার থেকে গুরুগম্ভীর স্বর বলে উঠল, তুমি খুব ভালো করে জানো যে এই সংগঠনের পক্ষে প্রকাশ্যে আসা সম্ভব নয়। তোমার দায়িত্ব হলো যেটুকু কাজ তোমাকে দেওয়া হচ্ছে সেটুকু সম্পন্ন করা। তুমি কিছুক্ষণেই জানতে পারবে তোমার পরবর্তী পরীক্ষা। যেমন ফোন এসেছিল তেমন কেটেও গেল। ঠিক তখনই আবার বেজে ওঠে নীলের ফোনটা। কনগ্রাচুলেশন স্যার, আপনি জিতে গেছেন। রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তি হতে চলেছেন আপনি। ফোনটা ধরেই মুহূর্তের জন্য যেন থমকে গেল নীল। কথাটা বিশ্বাস করতে না পেরে নীল আবারও জিজ্ঞেস করল, কিন্তু এটা এটা হলো কিভাবে? সমস্ত ঘটনা নীলকে বিশদে খুলে বললেন ব্যাংক ম্যানেজার। 3 বছর আগে আপনি যে পেঙ্গুইন কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন সেটার শেয়ারের দাম এখন বহুগুণ বেড়ে গিয়েছে। এখন আপনার সম্পত্তির পরিমাণ আপনার পুরো পরিবারের সম্পত্তির চাইতেও বেশি। দীর্ঘশ্বাস ফেলে নীল বলল, 2 বছর আগে এই ইনভেস্টমেন্টের জন্য আমি সব হারিয়েছিলাম। এই কারণেই আমাদের পৈতৃক বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছিল দাদু। রায়চৌধুরী বাড়ির লোকেরা কি খবরটা পেয়েছে? ব্যাংক ম্যানেজার জবাব দিলেন, এখনো পায়নি, তবে সব জানার পর আপনার দাদু আপনাকে যে দ্বিগুণ আনন্দের সঙ্গে বুকে টেনে নেবেন এই কথা আমি হলফ করে বলতে পারি। হঠাৎ মনে হয় নীলের, আচ্ছা, এই সব কি গুপ্ত সংগঠনের কাজ? তারাই কি তাকে হঠাৎ করে কোটিপতি বানিয়ে দিল? এটাই কি নীলের পরবর্তী পরীক্ষা? এতদিন গরিব হয়ে থাকার পর হঠাৎ বড়লোক হবার টেস্ট? নীল বলে উঠল, ধন্যবাদ, তবে আপনার কাছে আর একটা ছোট্ট সাহায্য চাই। এই খবরটা এখনই কাউকে জানাবেন না। আমার মতে বিষয়টা গোপন থাকাই ভালো। নীল মনে মনে স্থির করলো সে তার দাদুর সঙ্গে দেখা করবে। বাড়ির কাজ শেষ করেই নীল বেরিয়ে পড়ল। মাথায় হাজার ভাবনা নিয়ে এসপ্ল্যানেডের রাস্তা দিয়ে হাঁটছিল সে। হঠাৎই তার চোখ পড়ল একটা বাচ্চার দিকে। সবার অজান্তেই একটা মিনি বাস গাঁক গাঁক করে ধেয়ে আসছে বাচ্চাটার দিকে। এই দেখে নীলের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে এলো। সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে, কিন্তু নীল কি করতে পারে? নীল নিজের হাত তুলে চিৎকার করে উঠল। হঠাৎই যেন নীলের শরীর বেয়ে বিদ্যুৎ হয়ে গেল। যন্ত্রণা করে উঠল তার মাথার মধ্যে। দেখতে পেল তার তোলা হাত থেকে একটা অদ্ভুত নীল রশ্মি বেরোলো আর বাসে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে অত বড় বাসটা দাঁড়িয়ে গেল। লোকেদের চিৎকার, বাচ্চার কান্নার মধ্যে নীল বুঝতে পারল সে ছাড়া কেউ ওই নীল রশ্মি দেখতে পায়নি। ঠিক তখনই আবার বেজে উঠল নীলের ফোন। ফোনটা ধরতেই ওপার থেকে আবারও সেই রহস্যময় কণ্ঠস্বর, এটা শুধু একটা নমুনা ছিল নীল, সেই অসীম শক্তি যা যুগে যুগে মহাপুরুষদের মহান বানিয়েছে তা অপেক্ষা করছে তোমার জন্য।
তুমি শুধু যা বলা হচ্ছে তা করে যাও। দাদুর কাছে যাও, তার কোম্পানি সামলাও। ভিড় থেকে সরে আসে নীল। কোন সে গোপন রহস্য যা লুকিয়ে রয়েছে আজও, যে রহস্যের জন্য পৃথিবীর বড় বড় অনেক ঘটনা ঘটে গেছে, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পর্যন্ত চুরি গিয়েছে? সেই রহস্যের আভাস পেয়েছে নীল, কিন্তু পারবে কি সে সেই রহস্যের কিনারায় পৌঁছতে? নীলই কি সেই উত্তরাধিকারী যার বশে থাকবে গোটা দুনিয়া? ব্যাখ্যা। সাল 1935। এক শীতের সন্ধ্যা।